দেখেন লাস্ট ক্লাসে আমরা লোড কার্ভ শেষ করেছি। সেখানে আমরা দেখেছিলাম কি বলেন তো, যেটা আমাদের লোড কার্ভ ছিল সেখানে কিন্তু আমরা লোড কার্ভ থেকে একটা ধরেন এরিয়ার ম্যাক্সিমাম ডিমান্ড কেমন, আপনি ওই এরিয়ার জন্য যেই প্ল্যানটা তৈরি করবেন সেটার ক্যাপাসিটি কেমন হবে সেটা কিন্তু আপনি সেট করতে পারছেন, তাই না? আমরা কি দেখেছিলাম বলেন তো, যে ম্যাক্সিমাম যেটা ডিমান্ড সেখান থেকে কিন্তু আমার প্ল্যান ক্যাপাসিটি একটু বেশি রাখতে হয়। ধরেন একটা এরিয়া আপনার ম্যাক্সিমাম ডিমান্ড হচ্ছে ধরেন 500 মেগাওয়াট। এখন আপনার কিন্তু 500 মেগাওয়াটের চেয়ে একটু ক্যাপাসিটি বেশি রাখতে হবে প্ল্যান্টের। কেন বলেন তো? কোনো কারণে যদি কোনো একটা ইউনিট ধরেন যে নষ্ট হয়ে গেল, বা কোনো একটা কারণে কোনো একটা ইউনিট আপনার মানে সাপ্লাই দিতে পারছে না, বা ফুয়েল সাপ্লাইয়ে প্রবলেম হচ্ছে, কোনো একটা জেনারেটিং ইউনিট ধরেন যে মেনটেনেন্স যাচ্ছে, তখন কিন্তু আপনাকে কি করতে হবে, যে যেগুলো আপনি মানে রিজার্ভ ক্যাপাসিটি রেখেছেন সেটা কিন্তু ইউজ করতে হবে, তাই কি না বলেন তো? এখন ধরেন এই যে আপনার একটা প্ল্যান্টের প্ল্যান্টে ক্যাপাসিটি কেমন হবে সেজন্য আমাদের কিছু মানে কিছু ক্যালকুলেশন করতে হয়। ওই ক্যালকুলেশনগুলোর উপরে কিছু বেস করে অঙ্ক আছে, ওই অঙ্কগুলো হচ্ছে আপনার এই চ্যাপ্টারে মেইনলি করতে হবে। ওই অঙ্কগুলো আমরা করবো ইনশাল্লাহ। মানে অঙ্ক আসলে অনেকগুলো না, মানে একটাই থিওরির উপর বেস করে অঙ্ক, সেটা আজকে আমরা দেখবো ইনশাল্লাহ। আচ্ছা দেখেন, এখানে কিছু কথাবার্তা আছে থিওরিটিক্যাল। এখানে বলা হচ্ছে কি যে ধরেন আপনি একটা পাওয়ার প্ল্যান্ট তৈরি করেছেন। সেই পাওয়ার প্ল্যান্ট তো আপনার এরকম আপনি করতে পারেন ইচ্ছে করলে, যে ধরেন পুরো ক্যাপাসিটির জন্য একটা জেনারেটিং ইউনিট ইউজ করতে পারেন, পারেন কি না বলেন তো? আবার ধরেন যে আপনি এটাও করতে পারেন যে একটা জেনারেটিং ইউনিট ইউজ না করে আপনি ক্যাপাসিটিটাকে ভাগ ভাগ করে দিলেন কয়েকটা জেনারেটিং ইউনিটের জন্য। আপনার জন্য কোনটা ভালো হবে? আপনাদের কি মনে হয় বলেন দেখি। আমার কথা কি বুঝতে পারছেন? এই চ্যাপ্টারে কি নিয়ে কথাবার্তা হচ্ছে সেটা সেটা আমি বলছি, যে মানে বেসিক গুলো কি হচ্ছে, যে আপনি একটা প্ল্যান্ট ধরেন একটা প্ল্যান্টে আপনার একটা সার্টেন অ্যামাউন্টের ক্যাপাসিটি দরকার। এখন আপনি ইচ্ছে করলে এমন কাজ করতে পারেন যে পুরো পাওয়ার প্ল্যান্টে একটা জেনারেটিং ইউনিট দিয়ে রান করালেন, সেটাও করতে পারেন। আবার আপনি করতে পারেন কি, যে ওই ক্যাপাসিটিটাই যে কতগুলো জেনারেটিং ইউনিটের মধ্যে ভাগ করে দিতে পারেন। এখন আপনার কি মনে হয় আপনার জন্য কোনটা ভালো হবে? কেউ কারো কোনো মতামত আছে? সেকেন্ডটা। সেকেন্ডটা ভালো হবে কেন বলেন দেখি? কেন সেকেন্ডটা ভালো? ফার্স্টটা কেন প্রিফারেবল না? সেকেন্ডটা যেহেতু ডিস্ট্রিবিউটেড ভাবে থাকবে, কোনো ফল্ট বা কিছু হলে হুট করে সবগুলাতে সমস্যা হবে না আর কি। প্রথমটা উদাহরণ, হয়তো সবগুলাতে ঝামেলা হয়ে যাবে যদি একটা ড্রপ করে। ওই তো আপনার প্রথমটার ক্ষেত্রে যেটা হচ্ছে কি, যে আপনার একটা যদি নষ্ট হয় পুরো পাওয়ার প্ল্যান্টের সমস্ত আপনার মানে পাওয়ার আপনি যে শাটডাউন হয়ে গেল, আপনার পুরোটাই লোডশেডিং। আপনি যদি এখন একটা আপনার এমন একটা এরিয়া থাকে যেখানে হচ্ছে কি, যে আপনি মানে আপনার লোডশেডিং হলেও সমস্যা নেই, পাওয়ার ইন্টারাপশন হলেও সমস্যা নেই, সেখানে আপনি একটা ক্যাপাসিটি একটা জেনারেটর দিয়ে পুরো ক্যাপাসিটি মেনটেন করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু আমরা কি চাই না বলেন? আমরা চাই না কখনো কোনো কারণে কোনো ইন্টারাপশন হোক। কারণ দেখা যাচ্ছে যে আপনার একটা কোনো মানে হসপিটাল বা কোনো একটা মানে ইন্ডাস্ট্রিয়াল কোন একটা জায়গা যেখানে আপনার কি পাওয়ার শাটডাউন হলে আপনার খুবই সমস্যা হবে, সেসব জায়গায় কিন্তু আমরা কখনোই এরকম করব না যে একটা জেনারেটিং ইউনিট দিয়েই সম্পূর্ণটা আমরা মেনটেন করার ট্রাই করব, পুরো ক্যাপাসিটি আমরা কি একটা জেনারেটিং ইউনিটের উপরই রাখবো না। এই জন্য আমরা কি করব, আপনার ক্যাপাসিটি গুলো ভাগ ভাগ করে দেবো। ঠিক আছে? এখন ধরেন অনেক ব্যাপার থাকে, কিন্তু কোনো আপনার কোনো একটা জেনারেটরে আপনার মেইনটেনেন্স দরকার হয়। আপনি তো সারাদিন ধরেন 24 ঘন্টা তার জেনারেটর রান করতে পারেন না, এটা আপনারাও জানেন। যে বাসা বাড়িতে আমাদের যখন মানে কারেন্ট চলে যায় তখন যে জেনারেটর গুলো ধরেন এরকম বলা হলো আপনাকে যে এই জেনারেটরটা আপনার সারাদিনই রান করবে, এটা কিন্তু আসলে পসিবল না, কারণ আপনার জেনারেটরটাকে একটু রেস্ট দিতে হবে। আবার অনেক সময় আপনার কিন্তু ফুয়েল সাপ্লাই দেওয়ার জন্য হলেও তো মানে আপনার সময় দরকার, যে কিছু সময় আপনার কি আপনার ইন্টারাপশন হবেই। আপনি তখন ওই সময়টার জন্য আপনাকে কি করতে হবে, যে ওই ইন্টারাপশন যদি আপনি না মেনে নিতে চান তাহলে আপনাকে কিন্তু অন্য একটা ইউনিট তখন অন করতে হবে। ঠিক আছে? এই কথাগুলো এখানে বলা হচ্ছে। আর হচ্ছে কি বলেছে, যে ইউজুয়ালি মানে একটা পাওয়ার প্ল্যান্ট আপনি যখন মানে ডিজাইন করেন, যে তখন কি করা হয়, কিছু রুল ফলো করা হয়। রুল ফলো গুলোর মধ্যে একটা হচ্ছে কি, যে আপনার ধরেন কোনো একটা এরিয়ার আপনার যা ডিমান্ড, সেই ডিমান্ডের সাথে আপনার
অ্যাটলিস্ট মানে আপনি যে প্ল্যানটা ডিজাইন করবেন ওই এরিয়ার জন্য, ওই ডিমান্ডের সাথে অ্যাটলিস্ট আপনার যে প্ল্যানটা আছে সেখানে যে আপনার ধরেন সবচেয়ে লার্জেস্ট যে দুইটা ইউনিট পাওয়ার সাপ্লাই দিচ্ছে, ওই দুটো যোগ করে আপনার টোটাল ক্যাপাসিটি সেট করা হয়। মানে হচ্ছে আপনার ম্যাক্সিমাম ডিমান্ড আপনি যেটা সাপ্লাই দিতে পারবেন, যেটা ওদের ওখান থেকে এক্সপেক্টেড, ওই এরিয়া থেকে এক্সপেক্টেড যেটা ম্যাক্সিমাম ডিমান্ড, সেটার সাথে আপনাকে কি করতে হবে যে আপনি যে প্ল্যানটা, সেই প্ল্যান্টের যে আপনার মানে লার্জেস্ট ইউনিটের ম্যাক্সিমাম ক্যাপাসিটি, এটা সহ যোগ করে আপনার টোটাল ক্যাপাসিটি সেট করা হয়। যেন কোনো কারণে আপনার একটা ইউনিট যদি মানে সবচেয়ে বড় ইউনিটগুলোর মধ্যে যদি একটা কোনো কারণে নষ্ট হয়ে যায়, কোনো কারণে যদি ফেইলও করে, তাহলেও যেন কি হয় যে আপনার অন্য ইউনিটগুলো মিলে যেন ওই ওই পরিমাণ সাপ্লাইটা এনশিওর করতে পারে। ঠিক আছে? কারণ যদি আপনার একটা বড় ইউনিট যদি আপনার ধরেন যে ওই মানে কোনো কারণে আপনার ইন্টারাপশনে চলে যায়, তখন তো আপনাকে কি করতে হবে, অন্য ইউনিটগুলো দিয়েই সেটা কভার করতে হবে, মেকআপ করতে হবে, আপনি যদি কোনো ইন্টারাপশন না চান। এই জন্য সেখানে কি করা হয় যে টোটাল ক্যাপাসিটির পরিমাণেরও আপনার কি হয় যে টোটাল টোটাল যেটা ম্যাক্সিমাম ডিমান্ড তার চেয়েও আপনার কি করা হয় যে ওটার সাথে আরো বেশি পরিমাণে কি ক্যাপাসিটি সেট করা হয়। ক্যাপাসিটি সেটা কিভাবে করা হয়, লার্জেস্ট ইউনিট দুটোর ক্যাপাসিটি যোগ করে টোটাল ক্যাপাসিটি সেট করা হয়। এখন ধরেন যে আপনার একটা পাওয়ার প্ল্যান্টে অনেকগুলো ইকুইপমেন্ট থাকে, এই ইকুইপমেন্ট গুলোর যে আপনার একটা গায়ে যে রেটিং দেওয়া থাকে, যে ধরেন যেটা দেওয়া আছে হচ্ছে 20 মেগাওয়াট সাপ্লাই দিতে পারবে, ওই গায়ে রেটিংটা কিন্তু আসলে ইচ্ছে করে একটু কম করে লেখা হয়। মানে আপনার যখন ধরেন আপনার ওই ডিভাইসটা আপনার ইমার্জেন্সি কোনো কন্ডিশনে কিন্তু তার গায়ের রেটিং এর চেয়েও বেশি পরিমাণে পাওয়ার সাপ্লাই দিতে পারে। বুঝছেন, ইচ্ছে করে একটু তাকে আন্ডারস্টিমেট করে লেখা হয়, যেন আপনার কি হয় যে আপনার মানে ওর্স্ট কেসে যেন ওর চেয়ে বেশি পরিমাণ কখনো আপনার ডিমান্ড হলে সেটাও যেন সে সাপ্লাই দিতে পারে। ঠিক আছে? এই জন্য এগুলো চিন্তা করে আপনার এই নেম প্লেট ক্যাপাসিটি, যেটা আপনার ধরেন গায়ে রেটিংটা লেখা থাকে যে এই ডিভাইসটা এই পরিমাণ আপনার পাওয়ার সাপ্লাই দিতে পারছে এত মেগাওয়াট, সেই নেম প্লেট ক্যাপাসিটিটা সেট করা হয় ওভাবে যে আপনার যা সেটা সে অ্যাকচুয়ালি যেটা সাপ্লাই দিতে পারে তার চেয়েও ধরেন একটু বেশি পরিমাণে যেন দিতে পারে, মানে সে গায়ে যেটা লেখা আছে তার চেয়েও আসলে সে বেশি পাওয়ার সাপ্লাই দিতে পারে। ঠিক আছে? এখন ধরেন যে আপনার একটা পাওয়ার প্ল্যান্ট আপনি যখন ডিজাইন করছেন, তখন আপনাকে কিন্তু এই জিনিসটা একটা প্রভিশন রাখতে হবে যে আপনার কোনো কারণে ফিউচারে ডিমান্ড বাড়তে পারে নাকি না পারে, সেটা কনসিডার করে হচ্ছে আপনার পাওয়ার প্ল্যান্টটা ডিজাইন করতে হবে। এখন ধরেন যে আমরা একটা পাওয়ার প্ল্যান্ট যেখানে হচ্ছে কি যে আপনার ফিউচারে আরো মানে ওই এরিয়াটার আপনার ডিমান্ড বাড়তে পারে, তখন আপনাকে কি করতে হবে, অ্যাডিশনাল আরো কিছু ইউনিট হয়তো অ্যাড করতে হতে পারে। তখন আপনার কিছু ব্যাপার কনসিডার করতে হবে, সেটা হচ্ছে কি যে আপনার ধরেন কয়টা কাপল অফ ইয়ার্স এর জন্য আপনার ওই এরিয়ার মানে রেটটা কি পরিমাণে বাড়ছে, আপনার হচ্ছে ডিজাইন পলিসিটা কেমন, তারপরে হচ্ছে আপনার জায়গা স্পেস কেমন অ্যাভেলেবেল ওই পাওয়ার প্ল্যান্টে। তখন আপনার যদি এরকম দেখেন যে আপনি যে হ্যাঁ ফিউচারে আমার কি হচ্ছে যে এরিয়াটার ডিমান্ড বাড়ছে, আরো মানে ডিমান্ড বাড়ছে বাড়ছে, আবার ধরেন যে ফিউচারে আরো বাড়তে পারে, তখন আপনি কি করবেন যে আপনার যেটা ক্যাপাসিটি ওই প্ল্যান্টের যেটা ক্যাপাসিটি তার চেয়ে আপনি কি করবেন বেশি ক্যাপাসিটির ইউনিট ওখানে সেট করবেন, যদি আপনাকে সেট করতে হয়। আবার ধরেন যে কোনোভাবেই আপনার কি ডিমান্ড মোটামুটি হচ্ছে কনস্ট্যান্ট বা স্যাচুরেটেড হয়ে গেছে, ফিউচারে কোনো বাড়ার সম্ভাবনা নাই, তাহলে আপনি অ্যাডিশনাল যে প্ল্যানটা আপনি সেট করতে পারেন সেটা হচ্ছে কি আপনার কারেন্ট যেটা এক্সিস্টিং যেটা প্ল্যান্ট সেটার সমান পরিমাণ প্ল্যান্ট আপনি সেট করতে পারেন। এখন এই যে প্ল্যান্টের যে ইউনিটগুলো সেট করছেন, জেনারেটিং ইউনিটগুলো যে সেট করছেন, এগুলো হচ্ছে আপনার কি কখনো কোনো সময় কাজ করতে পারে, কখনো কোনো সময় কাজ করতে নাও পারে। কেন কাজ করতে পারে না সেগুলো আমি বললাম একটু আগে, যে ধরেন কোনো কারণে আপনার মানে ফুয়েল সাপ্লাইয়ে ইন্টারাপশন হলো, কিংবা কোনো কারণে ওই ইকুইপমেন্টেরই কোনো কোনো একটা পার্টে কোনো প্রবলেম হলো, ফেইলিয়ার হলো, তখন আপনি কি করবেন। এই জন্য একটা দেখেন, এই যে ক্যাপাসিটি প্রবাবিলিটি অ্যানালাইসিস নামে একটা এখানে আমরা ডেরিভেশন পড়বো, এই ডেরিভেশনটার উপর বেস করে আমরা ম্যাথ করব। ঠিক আছে? এটা একটু ভালো করে লক্ষ্য করেন। আমার কথা কি আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন? জি ম্যাম। আচ্ছা, দেখেন এখানে একটা টার্ম এসেছে, সেটা হচ্ছে কি দেখেন লক্ষ্য করেন, এই যে আমরা একটা প্ল্যান্টের ক্যাপাসিটি কিভাবে সেট করব, এর জন্য আমাদের কিছু প্রবাবিলিটি অ্যানালাইসিস করতে হবে। প্রবাবিলিটি মানে কি বলেন তো? এটা আমরা এটা আমরা ছোটবেলায় পড়েছি, প্রবাবিলিটি ক্যালকুলেশন ছোটবেলা থেকে পড়ে আসছি, মানে সম্ভাবনা কেমন, তাই না, কোনো কিছু, এটা আমরা সবাই জানি। এখানে দেখেন একটা টার্ম এসেছে, সেটাকে বলা হচ্ছে ফোর্সড আউটেজ রেট।
এটা হচ্ছে কি যে আপনার একটা জেনারেটিং ইউনিটের মানে ফেইলিয়ার হওয়ার সম্ভাবনাটা, সেটা এটা দেখেন কিভাবে এক্সপ্রেস করা হচ্ছে যে রেশিও অফ নাম্বার অফ ডেজ আউটেজ। আউটেজ মানে কি সে কাজ করতে পারছে না, সেটা যে কোনো কারণেই হোক কাজ করতে পারছে না। আপনি তাকে মেইনটেনেন্সে নিয়ে গেলেন, কিংবা রেস্টে দিলেন, কিংবা ফুয়েল সাপ্লাইয়ে প্রবলেম হলো, কিংবা ওই এলিমেন্টে ওই ইকুইপমেন্টেরই কোনো প্রবলেম হলো, যে কোনো কারণে হতে পারে। আপনার যখন দরকার সে আপনাকে পাওয়ার সাপ্লাই দিতে পারছে না। ঠিক আছে, এটা হচ্ছে একটা রেশিও কি যে আপনার টোটাল নাম্বার অফ ইয়ার আছে আপনার নিচে, সেটার সাথে হচ্ছে কি আপনার কয় দিন সে কাজ করতে পারছে না, বা এটাকে আপনি আওয়ারেও লিখতে পারেন যে ফেইলিয়ার আওয়ার ডিভাইডেড বাই সার্ভিস আওয়ার্স। ঠিক আছে, মানে আপনার টোটাল নাম্বার অফ কতগুলো আওয়ার আছে বছরে, সেটার সাথে আপনার কি এই বছরে এতগুলো ঘন্টার মধ্যে সে কাজ করতে পারছে না কত ঘন্টা, সেটা হচ্ছে, সেটাকে আমরা বলছি ফোর্সড আউটেজ রেট, এটাকে আমরা কিউ দিয়ে প্রকাশ করছি। এখন আপনার ধরেন এখানে যেমন দেখে বুঝতে পাচ্ছেন যে Q1 Q2 Q3 এরকম করে Qn পরিমাণ আছে। এই এনটা কি বলতে পারবেন আমাকে? এনটা হচ্ছে আপনার কতগুলো ইউনিট আপনি এখানে কাজে লাগাচ্ছেন টোটাল ক্যাপাসিটি মিট আপ করার জন্য প্ল্যান্টের। আপনি যদি ধরেন যে একটা জেনারেটিং ইউনিট ইউজ করেন প্ল্যান্টের, তাহলে আপনার কি এন এর মান হবে 1, মানে একটা আপনার জেনারেটিং ইউনিট আছে। যদি আপনি দুটো জেনারেটিং ইউনিট ইউজ করেন, যে ধরেন আপনার টোটাল ক্যাপাসিটি দরকার হচ্ছে 50 মেগাওয়াট, আপনি এই 50 মেগাওয়াটটা দুটো জেনারেটরের মধ্যে ভাগ করে দিচ্ছেন, যে আপনি 25 একজনকে দিচ্ছেন আর 25 আর একজনকে দিচ্ছেন। একটা জেনারেটিং ইউনিট 25 মেগাওয়াট সাপ্লাই দিবে, আর একটা জেনারেটিং ইউনিট 25 মেগাওয়াট সাপ্লাই দিবে। ঠিক আছে, তাহলে এখানে আপনার এন এর মান হচ্ছে 2। এখন এই যে Q1 Q2 হচ্ছে কি, এরকম আপনার Qn পর্যন্ত, এগুলো হচ্ছে যে আপনার একটা রেশিও। কিসের রেশিও? যে আপনার আপনার জেনারেটিং ইউনিটটা ফেইলিয়ার রেশিও, মানে ফেইলিয়ার কতদিন পর্যন্ত সে কাজ করতে পারবে না সেটা। আর P1 P2 এরকম Pn পর্যন্ত হচ্ছে কি যে আপনার ওই জেনারেটিং ইউনিটগুলো কাজ করতে পারছে বা অপারেটিং কন্ডিশনে আছে। এটাকে কিভাবে এক্সপ্রেস করা হচ্ছে দেখেন, নাম্বার অফ ডেজ অপারেটিং টু দ্য নাম্বার অফ ডেজ ইন দ্য ইয়ার। এখন আপনারা আমাকে বলেন তো, আমরা যখন বলি যে ধরেন কোনো একটা কিছু ইনসিডেন্ট ঘটবেই, মানে আমরা মোটামুটি 100% শিওর যে এই এলিমেন্টটা বা এই ইনসিডেন্টটা হবেই, এটা হচ্ছেই, তখন আমরা কি বলি যে প্রবাবিলিটি কত বলেন তো? আমরা বলি হচ্ছে 100% হবে, তার মানে আমরা বলি কি 1 না তার প্রবাবিলিটি? 1 ওয়ান। ওয়ান মানে হচ্ছে কি যে আমরা 100% শিওর, মানে 100% শিওর সেটা হচ্ছেই। এখন আমাকে বলেন, ধরেন আপনার কাছে একটা জেনারেটিং ইউনিট আছে, আপনি একটা জেনারেটিং ইউনিট দিয়ে এই 50 মেগাওয়াট সাপ্লাই দিচ্ছেন। ঠিক আছে, এখন আপনার কি হতে পারে বলেন তো? ওই জেনারেটিং ইউনিট ইদার কি আপনার অপারেটিং কন্ডিশনে থাকবে, অথবা কি ফেলিয়ার কন্ডিশনে থাকবে। ইদার আপনাকে কি করতে পারে, পাওয়ার সাপ্লাই দিতে পারে, অথবা কি দিতে পারে না, যে কোনো একটা কিন্তু। তাহলে আমরা কিন্তু এটা জানি, প্রবাবিলিটি ক্যালকুলেশন যদি আপনি চিন্তা করেন, তাহলে যে কোনো একটা হলে কি করি আমরা, অর সাইন দেই না মাঝখানে, যে ইদার আপনার কাজ করছে পি অথবা কি কিউ, ইদার অপারেটিং কন্ডিশনে আছে অর অপারেটিং কন্ডিশনে নেই বা ফেইলিয়ার অবস্থায় আছে। দুটো মিলে কি হচ্ছে আপনার 1 না? এটা কি বুঝতে পারছেন? যেমন হচ্ছে আপনারা ধরেন চিন্তা করেন যে একটা ধরেন একটা কয়েনকে যদি আপনারা টস করেন, আমরা জানি হচ্ছে কি টস করলে কি হয়, ইদার হেড আসে অথবা টেইল আসে। এটা আমরা ছোটবেলায় এরকম কিন্তু আমরা অনেক অঙ্ক করেছি প্রবাবিলিটি ক্যালকুলেশনের, মনে আছে? আপনি যদি চিন্তা করেন তো আমাকে, যে আপনি একবার টস করলেন, টস করে আপনার হেড আসার সম্ভাবনা কতটুকু বলেন তো আমাকে, এর প্রবাবিলিটি কতটুকু, কিভাবে বের করেন, মনে আছে কিনা? আমার কথা কি বুঝতে পারছেন? আমি ছোটবেলার কথা বলছি, যখন আমরা প্রবাবিলিটি করেছিলাম ছোটবেলায়। এখন আমাকে বলেন, আপনার কাছে একটা কয়েন আছে, আপনি কয়েনটাকে টস করলেন, টস করে আপনার হেড আসার সম্ভাবনা কতটুকু, আমরা কিভাবে করেছিলাম মনে আছে কিনা? যে আমাদের 50%। 15 হাফ 50%। 1/2 1/2 মানে হচ্ছে আপনার কি আসতে পারে, ফেভারেবল কি আউটকামটা কি, একবার আসতে পারে, মানে ইদার আপনার কি হেড আসবে অথবা টেইল আসবে, তাই না? ফেভারেবল আউটকাম ডিভাইডেড বাই টোটাল আউটকাম, এরকম করি না, যে ইদার হেড আসবে অথবা টেইল আসবে, এটা হচ্ছে টোটাল। দুইবারের মধ্যে আপনার কি দুটো এলিমেন্টের মধ্যে হেড আর টেলের মধ্যে কি আপনার হেড আসার সম্ভাবনা কত, আমরা এভাবে করি হচ্ছে হাফ বা 50%, যেটা বললেন আপনারা একটু আগে। আর বলেন তো এরকম টেইল আসার সম্ভাবনা কত, এটাও কি হাফ না? তাই না? তাহলে আপনার কি, যে আপনি আপনি জানেন যে ইদার
ইদার হেড আসবে অথবা টেইল আসবে। তাহলে আপনারা করেন কি, হেড অথবা টেল করে কি আপনার দুটো যদি আপনি যোগ করেন, হাফ যোগ হাফ, তাহলে যোগ করে হাফ হাফ যোগ করে কত, 1 হচ্ছে না? তার মানে জি টোটাল ম্যাম। প্রবাবিলিটি হচ্ছে কি আপনার 1 প্রবাবিলিটির মধ্যে আপনার 50 মানে 100% প্রবাবিলিটির মধ্যে আপনার কি 50% আসতে পারে হচ্ছে হেড অথবা 50% আসতে পারে হচ্ছে টেল। তার মানে আপনার ইনসিডেন্টটা কিন্তু হচ্ছে কি আপনার দুটোর যোগফল মিলে হচ্ছে 1, মানে অর হলে তার মানে কি আপনার এটা হবে অথবা এটা হবে, যে কোনো একটা অবশ্যই হবে। তাহলে দুটো মিলে আপনার কি হবে, যোগফল হচ্ছে 1। এখানেও ঠিক চিন্তা করেন ব্যাপারটা, যে আপনার জেনারেটিং ইউনিট যেটা সেটা কি ইদার আপনার কি কাজ করবে অথবা কাজ করবে না। দুটো মিলে কিন্তু প্রবাবিলিটি যোগফলটা হচ্ছে আপনার 1, অথবা মানে হচ্ছে আমরা কিন্তু প্লাস দিই বা অর সাইন দিই, এটা আমরা জানি, ঠিক আছে না? তাহলে আপনার হচ্ছে কি নাম্বার অফ ইউনিট হচ্ছে n, যতগুলো ইউনিট আপনার ধরেন ততগুলো হচ্ছে আপনার এখানে, মানে ধরেন আপনার একটা ইউনিট, তাহলে আপনি লিখেন হচ্ছে p1 যোগ q1। এরকম আপনার আরো ইউনিট থাকতে পারে না? ধরেন আপনি এরকম করতে পারেন যে আপনার ইউনিট আছে হচ্ছে 3টা, তিনটা ইউনিট আছে, তাহলে এর এর মধ্যে আপনার কি কি পসিবিলিটি হতে পারে বলেন দেখি আমাকে, যে দুটো ইউনিট কাজ করছে একটা ইউনিট কাজ করছে না। মানে ধরেন আপনার এরকম 3টা ইউনিট, ধরেন 1 2 3 আপনি নাম দিয়েছেন, এরকম হতে পারে যে দুটো কাজ করছে ঠিক মতো, একটা এখন কাজ করছে না। আবার এরকম হতে পারে যে 2 3 কাজ করছে, এই প্রথমটা কাজ করছে না। আবার এরকম হতে পারে যে যে আপনার কি যে এই 2 3 মিলে কাজ করছে, প্রথমটা কাজ করছে না। আবার কি হতে পারে বলেন তো, তিনটা P1 P2 P3, এটা কি ইন্ডিকেট করছে আমাকে সেটা বলেন তো? তিনটা একসাথে কাজ করছে তাই ইন্ডিকেট করছে না? জি ম্যাম। হতে পারে যে দুইটা কাজ করছে এটা কাজ করছে না, তবে এই দুটো কাজ করছে তবে এটা কাজ করছে না, এরকম হতে পারে। P1 P2 P3 আমি যে তিনটা এরকম গুণ আকারে লিখলাম, এটা কি ইন্ডিকেট করে আমাকে বলেন দেখি? যেমন আমরা এখানে অর লিখেছি প্লাস দিয়ে, আর এটা অ্যান্ড লিখেছি না, অ্যান্ড, এটা অ্যান্ড অপারেশন না, মাঝখানে ডট আছে না? জি অ্যান্ড ম্যাম। অপারেশন মানে তিনটা একসাথে কাজ করছে। P1 P2 P3 আপনি যখন চিন্তা করবেন তার মানে হচ্ছে কি এই তিনটা আপনার অ্যান্ড, মানে তিনটা একসাথে কাজ করার প্রবাবিলিটি এরকম। এরকমও তো হতে পারে না, আপনারা বলবেন না ম্যাডাম এটাও তো হতে পারে P1 Q2 Q3, এরকমও হতে পারে না? এটা মানে কি বলতে পারবেন না আমাকে? এটা মানে হচ্ছে ইউনিট 1 কাজ করছে, মানে কাজ করার প্রবাবিলিটি, আর 2 আর 3 কাজ না করার প্রবাবিলিটি, মানে তারা এখন আপনার কি ফোর্সড আউটেজ অবস্থায় আছে। এরকম তো হতে পারে তিনটা একসাথে, এই কন্ডিশন থাকতে পারে না তিনটা একসাথে, যে আপনি একটা কাজ করছে, 1 নাম্বার ইউনিট কাজ করছে, 2 নাম্বার 3 নাম্বার ইউনিট কাজ করছে না। আর এখানে কি বুঝতে পারছেন আপনি, এখানে বুঝতে পারছেন হচ্ছে আপনি তিনটা ইউনিট একসাথে কাজ করছে। মানে আমি বলতে চাচ্ছি আপনি যখন যোগ আকারে লিখছেন, যোগ আকারে লিখলে সেটা হচ্ছে আপনার অর, মানে এটা কাজ করবে অথবা করবে না, যে কোনো একটার মধ্যে, দুটার মধ্যে অবশ্যই একটা হবে, দুটা মিলে আপনার যোগফল হচ্ছে 1। আর এখানে কি ব্যাপারটা হচ্ছে আমি বলতে চাচ্ছি যে সেটা হচ্ছে আপনার কি, যে তিনটা যদি এট এ টাইমে কাজ করে, মানে অ্যান্ড অপারেশন যদি হয়, যেমন ধরেন আপনি যদি ওই যে কয়েন দিয়ে চিন্তা করেন, যে কয়েনকে টস করছেন, আমি বললাম যে আপনি একবার একবার কয়েনকে টস টস করলেন, তাহলে আপনার হেড আসার সম্ভাবনা হচ্ছে, আপনারা বলেছেন হাফ, সরি, আমি যদি সেকেন্ড বার আপনাকে আবার টস করতে বলি, যে 2বার পর পর টস করলে আপনার হেড আসার সম্ভাবনা কত, আপনি কি করবেন বলেন তো? পরপর 2বার টস করবেন, দুটোই কিন্তু আপনার হবেই, একসাথে হবে, এরকম না যে একটা হলে আর একটা হবে না। আপনাকে আমি বলেই দিয়েছি যে আপনি 2বার টস করবেন পরপর, 2বার পরপর টস করলে আপনার হেড আসার সম্ভাবনা কতটুকু, তখন আপনি কি করেন? একবার টস করলে হেড আসার সম্ভাবনা বের করেন, আবার সেকেন্ড বার টস করলে হেড আসার সম্ভাবনা বের করেন, এবং দুইটাকে কি অ্যান্ড করেন না? যে দুইটা একসাথে হওয়ার সম্ভাবনা হচ্ছে অ্যান্ড, আর একটা হবে একটা হবে না, এটার সম্ভাবনা আপনি কি করেন, অর করেন, একটা অর আর একটা। সেটাই আমি বলতে চাচ্ছি যে আপনি এখানে কি করেছেন, যে এই যে এখানে দেখেন এখানে বলা আছে যে ফ্রম দ্য প্রবাবিলিটি থিওরি, এটা কিন্তু থিওরি, আমরা জানি প্রবাবিলিটি থিওরি থেকে, যে দ্য প্রোডাক্ট P1 P2 ইজ দ্য প্রবাবিলিটি। হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? ম্যাম মধ্যে একটু কেটে গিয়েছিল। আই এম সরি। আচ্ছা, আমি বলতে চাচ্ছি হচ্ছে কি, যে আপনার প্রবাবিলিটি থিওরি থেকে আমরা বুঝতে পারি হচ্ছে কি, যে P1 আর P2, P1 আর P2 যখন আপনি অ্যান্ড আকারে লিখবেন, এটা ইন্ডিকেট করবে হচ্ছে কি, যে ইউনিট 1 আর ইউনিট 2 এর একসাথে অপারেটিং কন্ডিশনে থাকার সম্ভাবনাটা। ঠিক একই রকম যদি আমি বলি যে Q1 Q2, এটা কি ইন্ডিকেট করবে আমাকে বলেন দেখি? বলতে পারবেন কেউ?
Q1 হচ্ছে আমি বলেছি ফোর্সড আউটেজ রেট, মানে একটা ইউনিটের যখন সে ফেইলিয়ার কন্ডিশনে থাকবে বা কাজ করছে না এরকম কন্ডিশনে থাকবে, সেটা হচ্ছে তার Q1, মানে প্রবাবিলিটি হচ্ছে তার Q1। এখন বলেন Q1 Q2 মানে কি বুঝতে পারছেন, যে Q1 আর Q2 এখানে হচ্ছে তার মানে কি, যে ইউনিট 1 আর ইউনিট 2 এর একসাথে কাজ না করার প্রবাবিলিটি না, বলেন তো এটা। জি ম্যাম। আচ্ছা, পি মানে বুঝবেন, পি দিয়ে নেগেট করা হচ্ছে যে সবসময় তারা অপারেটিং কন্ডিশনে থাকার প্রবাবিলিটি, আর গুণ আকারে থাকা মানে হচ্ছে কি আপনার দুটোই একসাথে অপারেটিং কন্ডিশনে আছে বা অপারেটিং কন্ডিশনে নেই। আচ্ছা, এখন দেখেন আপনার বিভিন্ন কম্বিনেশন হতে পারে না, যে আপনার এরকম কখনো হতে পারে যে একটু আগে যে বললাম যে দুটো অপারেটিং ইউনিট কাজ করছে, আবার মানে দুটো ইউনিট কাজ করছে একটা কাজ করছে না, বা ধরেন যে তিনটাই কাজ করছে না বা তিনটাই কাজ করছে, এরকম বিভিন্ন ভেরিয়েশন হতে পারে। কিন্তু বিভিন্ন ভেরিয়েশনের জন্য আপনার দেখেন আপনি কি করছেন, এটা ইউনিট 1 এর ক্ষেত্রে আপনি করেছেন কি, মাঝখানে দেখেন দুটোর মাঝখানে অর দিয়েছেন, যে ইদার ইউনিট 1 কাজ করছে অথবা কাজ করছে না। ঠিক আছে, এবার ইউনিট 2ও কিন্তু ঠিক তাই, কি অথবা মানে কাজ করছে অথবা করছে না। ইউনিট 3ও আপনার কি কাজ করছে অথবা করছে না। এখন এগুলো তো আপনার বিভিন্ন কম্বিনেশনে হতে পারে, তিনটাই একসাথে কাজ করছে এরকম হতে পারে, অথবা তিনটাই একসাথে কাজ করছে না এরকম হতে পারে, দুটো কাজ করছে একটা কাজ করছে না এরকমও হতে পারে। বলেন দুটো ধরেন তো, আমি যে 1 আর 2 কাজ করছে, 3 কাজ করছে না, এদের প্রবাবিলিটি কেমন হবে বলেন দেখি আমাকে। আপনি চিন্তা করেন যে ইনসিডেন্টটা কি একসাথে হচ্ছে, আমি বলছি দুটো কাজ করছে একটা কাজ করছে না, এটা একসাথে হচ্ছে না, তাহলে আপনি বলেন এটা কিভাবে লিখবেন, আপনি প্রবাবিলিটিটা কিভাবে লিখবেন? P1 P2 P2 P3 Q3। না, এরকম হবে না? জি ম্যাম। তাহলে এই যে কম্বিনেশন গুলো আনার জন্য আমরা কি করলাম দেখেন, সেই ইউনিটগুলোর নিজস্ব সম্ভাবনা যেটা যে কাজ করছে অথবা করছে না, এগুলো নিজেদের মধ্যে অর করলাম, কিন্তু সবগুলোর যে বিভিন্ন কম্বিনেশন, যে 1 2 কাজ করছে হয়তো 3 কাজ করছে না, এই জন্য আমরা কি করলাম, অ্যান্ড করলাম, যে এটা 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 সবগুলো কি একসাথেই হতে পারে, একসাথেই হবে। তাহলে আমরা সবগুলো অ্যান্ড করলাম, যে P1 P2 P3 ইদার একসাথে P1 P2 P3, এটা মানে হচ্ছে আপনার সবগুলো ইউনিট একসাথে কাজ করছে, এটা যেমন হতে পারে, আবার কি Q1 Q2 Q3 এরকম সবগুলো ইউনিট একসাথে কাজ করছে না এরকমও হতে পারে, আবার দুটো কাজ করছে একটা কাজ করছে না এরকমও হতে পারে। তাহলে এই কম্বিনেশন গুলো আনার জন্য আমরা কি করলাম, সবগুলোকে অ্যান্ড করলাম, মানে আপনার ধরেন n হচ্ছে এখানে নাম্বার অফ ইউনিট, যতগুলো ইউনিট আছে ততগুলো আপনি এখানে গুণ করে দিলেন তাদের প্রবাবিলিটি গুলোকে, গুণ করে বলছেন হ্যাঁ ইকুয়ালস টু 1। এখন যদি আপনার সবগুলো ইউনিটের কাজ করার প্রবাবিলিটি যদি হয় p, আর কাজ না করার প্রবাবিলিটি যদি আপনার q হয়, তাহলে আপনি কি করতে পারেন বলেন তো। এখানে যেমন একটা দুটো দুটো গুণ করলে যেমন আপনার স্কোয়ার হয়, তিনটা গুণ করলে আপনার কিউব হয়, তাহলে n সংখ্যক গুণ করলে কি হবে, টু দি পাওয়ার n হবে না? বলেন, এরকম যে আমরা যদি জি ধরেন ম্যাম। n হবে, তাহলে আমরা কি করলাম যে p প্লাস কিউ সবগুলো আপনার কি সবগুলোর জন্য প্রবাবিলিটি যদি আমরা সেম p ধরি, মানে সবগুলো ইউনিট আপনার মানে সেম প্রবাবিলিটিতে কাজ করছে অথবা কাজ করছে না, তাহলে আমরা কি করলাম p প্লাস কিউ টু দি পাওয়ার n ইজ ইকুয়ালস টু 1। এটাই হচ্ছে আমার মেইন ডেরিভেশনের পার্ট। এই ডেরিভেশনটা হচ্ছে আমার এটাই, ডেরিভেশন থেকে আপনার কি হয় যে পরীক্ষায় আমাদের এখান থেকে অঙ্ক আসেই। ঠিক আছে, আপনাদের কুইজ যেটা আছে, আমাদের কুইজটাতেও ধরেন এখান থেকে অঙ্ক আসবে। আচ্ছা, কুইজ বলা যাবে না, এটা হচ্ছে ক্লাস অ্যাসেসমেন্ট, ক্লাস অ্যাসেসমেন্ট থেকেও আপনাদের অঙ্ক আসবে ইনশাআল্লাহ, আর হচ্ছে আমাদের যেটা ফাইনালি যেটা অ্যাসাইনমেন্ট দেওয়া হবে সেখান থেকে অঙ্ক আসবে। ঠিক আছে, এবার দেখেন অঙ্কটা কি, অঙ্কটা হচ্ছে একটু পড়েন তো, অঙ্কটা এ ধরনেরই অঙ্ক আসে, কেউ পড়বেন? জি ম্যাম। A generating system will have a total capacity of 300 megawatt. ইনভেস্টিগেট। Investigate জি, the probable force outages when the capacity is supplied in one unit, in two 150 megawatt units, in 300 megawatt units, in 475 megawatt units. The থ্যাংক ইউ। operating probability of the unit is P equals to 0.98, and the force outage probability rate is Q equals to 0.02. For the single 300 megawatt unit, ঠিক the আছে, এখান probability থেকে of আপনার অঙ্ক having শুরু। capacity. থ্যাংক ইউ রাইসা, থ্যাংক ইউ। আচ্ছা, এটা হচ্ছে আপনার অঙ্কটা, এটা এটা গিভেন এতটুকু। ঠিক আছে, এখন এখানে কি বলেছে দেখেন, যে বলেছে একটা জেনারেটিং সিস্টেম, সেখানে আপনার টোটাল ক্যাপাসিটি কত, 300 মেগাওয়াট বলে দিয়েছে। এই 300 মেগাওয়াটটা আপনাকে বলেছে যে
আপনি ইচ্ছে করলে কি করতে পারেন, এটাকে একটা ইউনিটে রাখতে পারেন, যেটা বললাম একটু আগে, অথবা কি করতে পারেন, দুইটা 150 মেগাওয়াট ইউনিটে ভাগ করতে পারেন, অথবা তিনটা 100 100 100 করে ভাগ করতে পারেন, অথবা চারটা 75 করে ভাগ করতে পারেন। এখন বলেছে যে আপনি ইনভেস্টিগেট করেন, কি ইনভেস্টিগেট করবেন, দ্য প্রবাবল ফোর্সড আউটেজেস, মানে হচ্ছে কি যে আপনি এমন একটা মানে প্রবাবিলিটি বের করেন, সেটা হচ্ছে কি ইনভেস্টিগেট করেন, সেটা বলেছে কি যে আপনার যখন কি যে আপনার এই তিনটা ইউনিট, আপনি যদি এই তিনটা ইউনিটে ভাগ করেন তাহলে তিনটা ইউনিট একসাথেই কাজ করবে না, অথবা কি যে আপনার তিনটা ইউনিট একসাথে কাজ করছে, মানে আপনার এমন কোনো সিচুয়েশনে আসা যাবে না যেখানে আপনার কি যে ধর আপনি তিনটা ইউনিটে ভাগ করলেন, তিনটা ইউনিটে একসাথে আপনার কি পুরো ফেইলিয়ার হয়ে গেল। আপনি যত বেশি ইউনিটে ভাগ করবেন তত বেশি আপনার কি হবে বলেন তো সুবিধা, তত বেশি কিন্তু প্রবাবিলিটি কমবে তাদের তিনটা একসাথে ড্যামেজ হওয়ার। একটা ড্যামেজ হওয়ার কিন্তু প্রবাবিলিটি যা, তিনটা ড্যামেজ হওয়ার প্রবাবিলিটি, একসাথে ড্যামেজ হওয়ার প্রবাবিলিটি কিন্তু তার চেয়ে কম না বেশি বলেন তো আমাকে। আপনি 300 মেগাওয়াটকে যদি তিনটা ইউনিটে ভাগ করেন তাহলে তিনটাই একসাথে নষ্ট হয়ে গেল, এরকম প্রবাবিলিটি বেশি হবে না একটা ইউনিটে ভাগ করলে একটা নষ্ট হয়ে গেল এটা প্রবাবিলিটি বেশি হবে বলেন দেখি আমাকে। একটারটা বেশি হবে। একটাটা বেশি হবে, যে মানে সে কিন্তু একটা একটা ইজিলি নষ্ট হয়ে যেতে পারে। তাহলে সেটাই বলেছে আপনি সেটা ইনভেস্টিগেট করেন। তাহলে আপনি কি কি চিন্তা করছেন দেখেন, শুরু করছি কিভাবে। এখানে কিন্তু এটা গিভেন যে দ্য প্রবাবিলিটি হচ্ছে কি যে অপারেটিং ইউনিটের প্রবাবিলিটি হচ্ছে কত, সবগুলো ইউনিটের প্রবাবিলিটি বলেছে একটাই, সেটা হচ্ছে পি ইকুয়ালস টু 0.98, মানে 98% সময়ে তারা কাজ করবে, এবং হচ্ছে কি মানে আপনার 2% সময় জুড়ে তারা কাজ করতে পারবে না, মেইনটেনেন্স থাকবে বা কোনো ফুয়েল চেঞ্জ করবেন বা ফুয়েল সাপ্লাই মানে মানে ইন্টারাপশন হচ্ছে বা তাদেরকে রেস্ট দিচ্ছেন, এরকম কোনো কারণে তারা কাজ করতে পারছে না। আচ্ছা, এখন প্রথমে আপনি শুরু করছেন কি যে দেখেন এখানে বলেছে যে সিঙ্গেল ইউনিটের জন্য আপনি কি করছেন। সিঙ্গেল ইউনিটের জন্য আমাদের সূত্রটা কি ছিল বলেন তো, মেইন সূত্রটা ছিল পি প্লাস কিউ টু দি পাওয়ার এন ইজ ইকুয়ালস টু হচ্ছে 1। এই সূত্রটা ইউজ করে আমরা অঙ্কগুলো করব। দেখেন এখানে এনটা কি ছিল বলেন তো বাবা, একটু আগে বলেছি আমি যে, বলতে পারবেন, এনটা ছিল হচ্ছে নাম্বার অফ ইউনিট, আপনি কতগুলো ইউনিটে ভাগ করছেন টোটাল ক্যাপাসিটিকে সেটা। আচ্ছা, এখন যদি আপনি 300 মেগাওয়াটের জন্য একটা ইউনিটই ইউজ করেন তাহলে এন এর মান কি হবে, আমাদের অবশ্যই 1 হবে। তাহলে বলেন আমরা কিভাবে লিখতে পারবো, পি প্লাস কিউ ইজ ইকুয়ালস টু 1 একটা সিঙ্গেল ইউনিটের জন্য, তাই না? তাহলে ওই একটা ইউনিটের জন্য আপনার সেই ইউনিটটার কাজ করার সম্ভাবনা তো বলেই দিয়েছে যে একটা ইউনিট, সেটার কাজ করার সম্ভাবনা কত আপনার 98%, আর কাজ না করার সম্ভাবনা কত 2% মাত্র। তাহলে আপনি এখানে এটা ইজিলি বোঝা যাচ্ছে, একটা ইউনিট থাকলে আপনার কি, একটা ইউনিট থাকলে সেটা কাজ না করার সম্ভাবনা কত, না করার সম্ভাবনাটা আমরা বুঝি যে একটা ইউনিট কাজ করছে না, সেটা হচ্ছে কত 2% সময় জুড়ে বা 0.02 এই পরিমাণ সময় জুড়ে সে কাজ করছে না। ঠিক আছে, এখন দেখেন আমরা যদি এই সেম ইউনিটটাকে 300 মেগাওয়াট ক্যাপাসিটিকে দুইটা ইউনিটের মধ্যে ভাগ করি তাহলে আমার সূত্রটা কি হয়ে যাবে বলেন তো, সিম্পলি পি প্লাস কিউ আমরা এন এর জায়গায় লিখবো হচ্ছে 2 হোল স্কয়ার। থ্যাংক ইউ। তাহলে আপনি এটাকে ভেঙে লিখতে পারেন সূত্র থেকে কি, পি স্কয়ার প্লাস 2p কিউ প্লাস কিউ স্কয়ার, এগুলো আমাদের ছোটবেলার জিনিস। তাহলে আপনি কি করছেন, এখন আপনার পি এর মান কিন্তু গিভেন, কিউ এর মানও গিভেন। এখানে পি স্কয়ার মানে কি বোঝাচ্ছে জানেন, পি স্কয়ার কিন্তু বোঝাচ্ছে হচ্ছে আসলে পি ওয়ান ডট পি টু। যেহেতু আপনার দুইটা ইউনিটের জন্য আপনি ভাগ করছেন কিন্তু আপনার সবগুলো ইউনিটের জন্য কি বলেছে, প্রবাবিলিটি সেম বলেছে, মানে অপারেটিং কন্ডিশনে থাকার প্রবাবিলিটি না থাকার প্রবাবিলিটি বলেছে সেম, তাহলে আপনার ওই জন্য পি1 আর পি2 কে আপনি পি ধরেছেন একবারে। তার মানে কি পি স্কয়ারটা আসলে আপনার কি এখানে বোঝাচ্ছে যে দুইটা ইউনিটই একসাথে কাজ করার প্রবাবিলিটি কত। আচ্ছা, এবার বলেন তো কিউ স্কয়ারটা কি বোঝাচ্ছে আমাকে বলেন তো, কিউ1 আর কিউ2 বোঝাচ্ছে না বলেন তো, কিউ1 ডট কিউ2 বোঝাচ্ছে না, তার মানে কিউ1 ডট কিউ2 দিয়ে কি বুঝতে পারছেন বলেন, দুইটার কাজ না করার না প্রবাবিলিটি। করার প্রবাবিলিটি। তার মানে কি আমরা চাবো যে এরকম যেন কন্ডিশন আমাদের কখনো না আসে, তাই না, বা আসলেও যেন অনেক কম আসে। কারণ যদি আপনার দুইটা ইউনিটের একটা ইউনিটের কাজ না করে তাহলে তো আপনার পুরো মানে পাওয়ার সাপ্লাই অফ হয়ে যাবে।
তাই না? সেটাই আপনাকে ইনভেস্টিগেট করতে বলেছে, যে আপনি যদি এরকম এই যে 300 মেগাওয়াটটাকে এখানে আপনার দেখেন 4টা কন্ডিশনে বলেছে, যে একটা কন্ডিশন হচ্ছে কি, প্রথম কন্ডিশনে বলেছে 1টা ইউনিট ইউজ করবেন, দ্বিতীয় কন্ডিশন বলেছে 2টা ইউনিট ইউজ করবেন, 3টা ইউনিট, 4টা ইউনিট, কোনটাতে আপনার মনে হচ্ছে যে আপনার ভালো হচ্ছে, আপনার কোনটাতে আপনার রিলায়েবিলিটি বাড়ছে, সেটা আপনি চিন্তা করে সেভাবে আপনি ইনভেস্টিগেশনটা দেখান, প্রবাবিলিটিটা ক্যালকুলেশন করেন। আচ্ছা, তাহলে এখানে দেখেন আমার কিউ স্কোয়ারটা আমরা বুঝলাম। আর 2p/q-টা কি বোঝাচ্ছে বলেন? 2p/q-টা বোঝাচ্ছে যেমন হচ্ছে কি আপনার যে p1 q2 যোগ q1 p2, মানে হচ্ছে কি যে ইউনিট 1 এর কাজ করা আর ইউনিট 2 এর কাজ না করার প্রবাবিলিটি একসাথে আর কি দুইটা। আর এখানে কি বোঝাচ্ছে যে ইউনিট 1টার কাজ না করা আর 2টার কাজ করার প্রবাবিলিটির গুণফল, মানে এট এ টাইমে এরকম কন্ডিশন অ্যারাইজ করতে পারে, প্রবাবিলিটি গুলো আপনি ভাবে বের করে ফেলতে পারেন। তাহলে আপনি পি আর কিউ এর এখানে মান বসিয়ে দেখেন এখানে কতগুলো ভ্যালু পেয়েছেন না? পি স্কোয়ার, এই যে পি এর মান দেওয়া আছে, 2p/q, এখানে p/q দুটোর মান দেওয়া আছে, এখানে কতগুলো ভ্যালু পেয়েছেন। এখন আপনি এটার সাথে এই যে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডটা একটু কম্পারিজনে যান এটার সাথে, তাহলে আমরা এটা চিন্তা করতে পারি। এরকম কম্পারিজন করেছেন না আপনারা ছোটবেলায়, এই যে এরকম করে? তার মানে হচ্ছে কি প্রথম পার্টটা আপনার ইন্ডিকেট করছে হচ্ছে কি যে আপনার সিস্টেমে দুটো ইউনিটই কাজ করছে। দুটো ইউনিট একসাথে কাজ করার প্রবাবিলিটি কত বলেন তো এখানে? 0.9604। দুটো ইউনিট একসাথে কাজ করার প্রবাবিলিটি মানে 96%-এর মতো চিন্তা করেন। তার মানে দুটো ইউনিট একসাথে কাজ করছে মানে কি আপনার আউটেজে কয়টা আছে? একটাও নাই। তার মানে আউটেজ রেট কত তখন আপনার? কি জিরো আউটেজ, 0 মেগাওয়াট আউটেজ, মানে কোনো আপনার কোনো একটা ডিভাইসও আপনার চুপ করে বসে নেই, দুজনই আপনার পাওয়ার সাপ্লাই দিচ্ছে, সেটা হচ্ছে 0 মেগাওয়াট। ফোর্স আউটেজ রেট হচ্ছে 0। তাহলে এটা হচ্ছে, এটা সম্ভাবনা হচ্ছে আপনার কত সবচেয়ে বেশি? সেটা কত? 96% মতো। এবার পরেরটা হচ্ছে কি আপনার, পরেরটা হচ্ছে আমি যে বললাম যে 2p/q-টা আসলে কি একটা কাজ করছে, একটা কাজ করছে না, মানে আউটেজে আছে কয়টা? তাহলে 300কে আপনি ভাগ করেছেন হচ্ছে 150 করে, একটা কাজ করছে, একটা কাজ করছে না, সবসময় এরকম হচ্ছে। তাহলে আপনার এখন আউটেজে আছে হচ্ছে 150 মেগাওয়াটটা। তাহলে 150 মেগাওয়াট আউটেজে থাকার সম্ভাবনা হচ্ছে আপনার দেখেন কম, 3%, মানে 4%-এর মতো, অলমোস্ট 4%-এর মতো। আর আর আপনার কি দুইটাই আপনার ইউনিট কি এখানে কিউ স্কোয়ার যেটা, সেটা হচ্ছে কত? আপনার দুইটা ইউনিটই একসাথে কাজ না করার প্রবাবিলিটি, সেটা কত আপনার দেখেন? মাত্র 0.0004। অনেক কমে গিয়েছে এখানে, লক্ষ্য করেন। যেখানে আপনি একটা ইউনিট যখন ভাগ করেছিলেন তখন আপনার কি মানে হচ্ছে 2% সময়ে কি যে 2% সময়ে আপনার পুরো 300 মেগাওয়াটই অফ ছিল, সেখানে এখানে 300 মেগাওয়াট অফ হলে কিন্তু আপনার অফ হতে কি আপনার অনেক অনেক মানে কম প্রবাবিলিটি, 300 মেগাওয়াটই একসাথে অফ হবে সেটার প্রবাবিলিটি কিন্তু অনেক কম। এরকম করে আপনাকে অঙ্কগুলো সোজা, অঙ্কগুলো একদম সোজা, কিন্তু আপনাকে দেখেন যে এখানে প্রথমে 4টা স্টেজে করতে হচ্ছে। প্রথমে একটা ইউনিট, তারপর 2টা ইউনিট, তারপরে কি করেছে দেখেন এখানে 3টা ইউনিটের জন্য করেছে। 3টা ইউনিটের সূত্রটা খালি মনে রাখতে হবে, p+q হোল কিউবের সূত্র আপনারা জানেন, সেই সূত্রটা এখানে অ্যাপ্লাই করলেন, p/q+3p² +3p/q² তাহলে এখানে আপনি কি করলেন? ভ্যালুগুলো বসালেন, বসানোর পরে কি হচ্ছে দেখেন এখানে। এখন বলেন আপনারা একটু আমাকে বলেন তো এখানে কি কি বুঝতে পারছেন? p³ দিয়ে কি বুঝতে পারছেন? 3টা ইউনিটে ভাগ করেছেন কিন্তু আপনি এখন 100 100 100 করে। বলেন তিনটা তাহলে p1 p2 p3 এটা দিয়ে কি বুঝতে পারছেন আপনি? তিনটা একসাথে অপারেট করছে। গুড। তার মানে কি তিনটা একসাথে অপারেট করছে মানে আপনার 300 মেগাওয়াটই সাপ্লাই দিচ্ছে তারা, এবং তাদের আউটেজ কত এখন? 0, তাই না? মানে একটাও কাজ করছে না, এরকম কত? এরকম 0 মেগাওয়াট এরকম। তাহলে সেটা সম্ভাবনা আপনার কত দেখেন? 94%। এটা তারপরেরটা বোঝাচ্ছে হচ্ছে আপনাকে দুটো ইউনিট কাজ করছে, একটা ইউনিট কাজ করছে না। দুটো p²q মানে হচ্ছে কি আপনার দুটো ইউনিট কাজ করছে, একটা ইউনিট কিন্তু কাজ করছে না। এরকম বিভিন্ন কম্বিনেশনের জন্য 3 এসেছে, মানে ওই যে আপনার p1 ধরেন q2 বা ধরেন এরকম এরকম কম্বিনেশনে p1 p2 এরকম q2 এরকম 3টা কম্বিনেশন এই জন্য এরকম এসেছে। ঠিক আছে, এই যে এরকম। শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন? হ্যালো? ম্যাম একটু কেটে কেটে আসছে। এখনো কেটে আসছে বাবা? হ্যালো? হ্যালো? ম্যাম একটু কেটে কেটে আসছে। আচ্ছা জি দাঁড়ান। ম্যাম এখন মনে হয় ঠিক আছে। আচ্ছা,
আচ্ছা, এরভাবে আপনার ওই যে তিনটা কম্বিনেশনের জন্য সামনে 3 এসেছে, সেটা বলছিলাম আমি, ঠিক আছে? তাহলে হচ্ছে কি আপনার এরকম মানে দুটো কাজ করছে, একটা কাজ করছে না, এরকম সম্ভাবনা। একটা কাজ করছে না মানে হচ্ছে কত মেগাওয়াট কাজ করছে না, আপনার 100 মেগাওয়াট কাজ করছে না, এরকম সম্ভাবনা কত দেখেন এখানে বের করেছি আমরা পরেরটা থেকে, এই যে এটা থেকে কম্পেয়ার করে। তারপরে হচ্ছে কি আবার ধরেন একটা কাজ করছে, দুটো কাজ করছে না, দুটো কাজ করছে না মানে কত, আপনার 200 মেগাওয়াট আপনার আউটেজে আছে, সেটা বের করলাম। এবার কি আপনার তিনটাই কাজ করছে না, কিউ কিউব যেটা, সেটা হচ্ছে কত দেখেন এখানে। দেখেন যত বেশি আমরা ইউনিট বাড়াচ্ছি তত বেশি কি হচ্ছে, তিনটাই কাজ করছে না বা ধরেন দুটো কাজ করছে না, এরকম পসিবিলিটি কমে যাচ্ছে না, বলেন তো? এই প্রবাবিলিটি কিন্তু কমে যাচ্ছে আমাদের আস্তে আস্তে। দেখেন যে 300 মেগাওয়াটটা একসাথে আউটেজে চলে গিয়েছে, আউট অফ সার্ভিসে চলে গিয়েছে, এরকম কিন্তু সম্ভাবনা আপনার অনেক কমে যাচ্ছে। এখন যদি আপনি 4টা ইউনিটে ভাগ করেন তাহলে কিন্তু দেখবেন এটা আরো কমে যাবে। এবং সবগুলোর যোগফল কত হবে বলেন তো? সবগুলো প্রবাবিলিটি যোগফল আলটিমেটলি 1 হবে না? আমি কি আছি? হ্যালো, শুনতে পাচ্ছেন আমার কথা? জি ম্যাম, শোনা যাচ্ছে। আচ্ছা, না শুনে গেলে বলবেন বাবা, আমি না কনফিউজ হয়ে যাই। আচ্ছা, এবার দেখেন আমাদের 4টা যেটা প্রবাবিলিটি সেটা জাস্ট ক্যালকুলেশন করা হচ্ছে। তাহলে সেখান থেকে আমরা কি পেলাম বলেন তো? এই যে পি প্লাস কিউ টু দি পাওয়ার 4 এর সূত্রটা ফেললেন, ঠিক আছে? দেখেন তাহলে জিনিসটা হচ্ছে কি আমাদের চারটা ইউনিট একসাথে ফেল করার প্রবাবিলিটি হচ্ছে কত দেখেন, অনেক কমে গিয়েছে। দেখেন কত কমে গিয়েছে এখানে। তাহলে আপনারা কি বুঝলেন এখন আমাকে সেটা বলেন। যে এই যে অঙ্কটা করলেন, অঙ্কটা থেকে আপনারা কি করলেন, একটা ইনভেস্টিগেশন করলেন যে আপনি একটা 300 মেগাওয়াট প্ল্যানকে যদি এভাবে একবার একটা ইউনিটে ভাগ করেন বা দুইটা বা তিনটা বা চারটা ইউনিটে ভাগ করেন, তাহলে আপনার কি আপনি ইনভেস্টিগেট করলেন যে আপনার চারটা সিস্টেম বা দুইটা সিস্টেম বা একটা ইউনিট বা এরকম তিনটা ইউনিট, এগুলো সবগুলো কি আপনার এট এ টাইমে কি করার কথা, মানে এক এট এ টাইমে ফেল করার প্রবাবিলিটি আস্তে আস্তে কমছে কখন, যখন আপনি ইউনিটের সংখ্যাগুলো বাড়াচ্ছেন, তাই কি না বলেন তো? এখানে দেখেন কিছু ডিসিশনে এসেছে। ডিসিশনটা হচ্ছে কি যে তার প্রবাবিলিটি অফ ফুল 300 মেগাওয়াট লস ফর আ সিঙ্গেল ইউনিট, সিঙ্গেল ইউনিটের জন্য কত ছিল দেখেন, যেটা 0.02% ছিল, সেখান থেকে আপনার কত হয়ে গেল দেখেন, সেটা হয়ে গেল হচ্ছে কেটে কেটে আসছে। দেখেন তাহলে আমার একটা ইউনিট থাকার সময় আপনার কি ছিল, যে একটা ইউনিট যখন ছিল তখন আপনার 300 মেগাওয়াট আপনার লস করার প্রবাবিলিটি যেটা ছিল সেটা কি আপনার অনেক কমে গিয়েছে যদি আপনি একটা ইউনিটের জায়গায় চারটা ইউনিটে ভাগ করেন, ঠিক আছে? এখন একটা দেখেন যে এখানে এই এই ডিসিশনটাতে আমরা পৌঁছালাম। এই ডিসিশনটা হচ্ছে কি দ্য প্রবাবিলিটি অফ ফোর্সড আউটেজ ডিক্রিজেস, কমে যায় উইথ অ্যান ইনক্রিজিং নাম্বার অফ ইউনিটস। আপনি যত বেশি ইউনিট বাড়াবেন তত বেশি আপনার কি হবে, প্রবাবিলিটিটা কিন্তু ফল করবে। কিসের ফল করবে, যে আপনার একসাথে সবগুলো ইউনিট আউটেজে যাওয়ার সম্ভাবনাটা কমে যাবে। আচ্ছা, এখন দেখেন এখানে একটা গ্রাফ আছে। এই গ্রাফটাতে আপনার কি দেখানো হচ্ছে একটু লক্ষ্য করেন, যে এই যে 4 মেগাওয়াট মানে চারটা যে ইউনিট আপনি ভাগ করলেন, চারটা ইউনিটে ভাগ করার পর আপনার এখানে কি হচ্ছে যে দেখেন চারটা ইউনিটে ভাগ করেছেন 300 মেগাওয়াট, একসাথে লস করার সম্ভাবনা কত আপনার বলেন তো? এখানে 300 মেগাওয়াট একসাথে লস করার সম্ভাবনা হচ্ছে 0.0000 কতগুলো জিরো, তারপরে হচ্ছে 16। এই জিনিসটা লক্ষ্য করেন এখানে কিভাবে দেখানো হয়েছে, যে এখানে চারটা ইউনিট একসাথে লস করার সম্ভাবনা হচ্ছে কত আপনার, এই যে দেখেন অনেক কম। এখানে 4টা মেগাওয়াট মানে হচ্ছে 300, এখানে লক্ষ্য করেন 300 মেগাওয়াট একসাথে লস করার সম্ভাবনা কত আপনার। এটা হচ্ছে কি যে ফোর্সড আউটেজ রেট, এটা হচ্ছে প্রবাবিলিটি অফ ফোর্সড আউটেজ, ঠিক আছে? তাহলে আপনার 300 মেগাওয়াট একসাথে লস করার সম্ভাবনা হচ্ছে এই পরিমাণে, যে এখানে যে আপনার মানে জিনিসটা আপনার কতগুলো জিরো আসছে একটু লক্ষ্য করেন তো। এখানে এখানে দেখেন 0.1 2 3 4 5 6, 6টা জিরোতে, এটাকে আপনি যদি লিখেন কিভাবে আসবে আপনার জিনিসটা? এই দেখেন এই জিনিসটা যে 0.16 আসে, 16 × 10⁻⁻⁶ এরকম আসে জিনিসটা।
দেখেন, তার মানে হচ্ছে কি যে আপনার এখানে এই ক্যালকুলেশন গুলোই দেখানো হচ্ছে যে আপনার 4টা ইউনিট একসাথে লস করার প্রবাবিলিটি কত সেটা আপনি এখানে বের করেছেন, এই পয়েন্টটা, এই পয়েন্টটা। এরপরে আপনি কি করেছেন দেখেন, যে 4টার মধ্যে মানে 300 মেগাওয়াটের মধ্যে আপনার কি যে 225 মেগাওয়াট লস করার সম্ভাবনা কত সেটা আপনি বের করেছেন কিভাবে দেখেন। 225 মেগাওয়াট সেটা কত দেখেন, 0.000, 4টা জিরোর পরে 3136। দেখেন 225 মেগাওয়াট হচ্ছে এই পয়েন্টটা। এটা হচ্ছে কি যে আপনার এই যে 225 মেগাওয়াট এখানে দেখেন, এটা ভাগ করা হয়েছে আপনার টোটাল মানে ক্যাপাসিটিটা, সেটা কত 0, 100, 200, 300 এভাবে ভাগ করেছে। এ পাশে হচ্ছে আপনার 50 করে ভাগ করেছে একটা, দেন 50, 100, 150, এটা 200, এটা হচ্ছে 225। 225 এর জন্য কত হচ্ছে আপনার দেখেন, এই প্রবাবিলিটিটা হচ্ছে আপনার 0.03 × 10⁻³ তাহলে এটার জন্য কত হবে আপনার বলেন দেখি, যে 225 মেগাওয়াটের আপনার হচ্ছে লস করার সম্ভাবনা, না 225 মেগাওয়াট ছিল না, এই যে এটা প্রবাবিলিটিটা এখানে বসিয়েছে দেখেন, একটু লক্ষ্য করেন। এটা হচ্ছে যে এই পয়েন্টে আসছে আপনার, এই পয়েন্টে আসছে, এই পয়েন্টটা আপনারা একটু ক্যালকুলেটর নিয়ে মানে ব্যাপারটা হচ্ছে কি যে আপনার ওই যে অনেকগুলো যে 10⁻6, 10⁻5 এই ফর্মে আসছে, এই জন্য আপনার ওয়াই এক্সিসটা এভাবে বসানো হয়েছে দেখেন। 10⁻0 মানে হচ্ছে 1, 0.1, 0.001, 0.001 এই ফর্মে আনা হয়েছে, বুঝছেন? এটা এখানে বসালেই বুঝতে পারবেন যে এই যে যেটা আপনার সবচেয়ে মানে সলিড লাইনটা হচ্ছে কি আপনার, যদি আপনি ইউনিটটাকে 4টা ইউনিটে ভাগ করেন তাহলে প্রতিটা ইউনিট হচ্ছে আপনার কত 75 মেগাওয়াট করে পড়ছে। এটা ভাগ করা হচ্ছে এই যে এই সলিড লাইনটা, এটা দেখেন 75 করে ভাগ করা হচ্ছে, যে এখানে 75 এর জন্য এই পয়েন্টটা, তারপরে পরে হচ্ছে আপনার কত এখানে 150 এর জন্য এই পয়েন্টটা, তারপরে এখানে কত আপনার 225 এর জন্য এই পয়েন্টটা, 300 এর জন্য এই পয়েন্টটা। ঠিক আছে, আবার এই যে পরের যে লাইনটা এটা হচ্ছে আপনার মানে ব্ল্যাক এন্ড হোয়াইট, তো এই জন্য দেখেন বুঝতে, এটা হচ্ছে 300 মেগাওয়াট ইউনিট যদি আপনি 100 করে ভাগ করেন সেটা হচ্ছে আপনার পরের লাইনটা, এই যে এটা, এই লাইনটা, এটা এই গ্রাফে এটা দেখানো হচ্ছে এইটা। ঠিক আছে, এটা হচ্ছে আপনার পরে আপনি যদি 300 মেগাওয়াট মানে 100 করে ভাগ করেন সেটা দেখেন, এখানে 100-র জন্য যখন মানে তার উপরেরটা ইকুয়েশন যেটা করেছেন সেটা থেকে বসানো হয়েছে, যে 100 মেগাওয়াট, 100-র জন্য 100 প্রবাবিলিটি কত, 200 মেগাওয়াট আউটেজ হওয়ার প্রবাবিলিটি, 300 মেগাওয়াট আউটেজ হওয়ার প্রবাবিলিটি কত সেটা এখানে বসানো হয়েছে, লক্ষ্য করেন। দেখেন 100-র জন্য এই পয়েন্টটা, তারপর 200-র জন্য কত এই পয়েন্টটা, দেখেন 300-র জন্য এই পয়েন্টটা। ঠিক আছে, পরে সেগুলো যোগ করেছে। তার মানে তারপরে যে একটুখানি দেখেন যে এই যে একটু ব্রোকেন লাইন যেটা আছে, এটা মানে হচ্ছে আপনার যদি আপনি দুইটা ইউনিটে ভাগ করতেন তাহলে কি হতো, তাহলে প্রথমটা সলিড লাইনটা হচ্ছে আপনি 4টা ইউনিটে ভাগ করলে কত সেটা, তারপরটা হচ্ছে 3টা ইউনিটে ভাগ করলে কত, এটা হচ্ছে আপনার 2টা ইউনিটে ভাগ করলে কত, আর এটা হচ্ছে আপনার 1টা ইউনিটে ভাগ করলে কত। 1টা ইউনিটে ভাগ করলে বলেন তো কত ছিল ফোর্স আউটেজ রেটটা, মনে আছে নাকি? 1টা ইউনিটে ভাগ করলে আপনার ফোর্স আউটেজ রেট ছিল 0.02। এই দেখেন 0.1 আর 0. এই যে 0.01 আর 0.1 এর মাঝখানে, ঠিক আছে, এখানে এই পয়েন্টটা। তাহলে এই গ্রাফটা থেকে আপনি কি বুঝতে পারছেন বলেন তো বাবারা? বলতে পারবেন যে কি কি বুঝতে পাচ্ছেন? যে আপনি কিন্তু যদিও এটা দেখছেন যে আপনি যখন যে ইউনিট, এই যে যত ইউনিট বাড়াচ্ছেন তত বেশি কি হচ্ছে আপনার একসাথে সবগুলো ইউনিট আউটেজে যাওয়ার সম্ভাবনা কমছে, কিন্তু এখানে লক্ষ্য করেন যে আপনার ইউনিট সংখ্যা যখন কম ছিল, তাহলে কিন্তু একসাথে আপনার ইউনিটগুলো সাপ্লাই দেওয়ার সম্ভাবনাটাও কিন্তু কমে যাচ্ছে। দেখেন এখানে যেমন 2টা ইউনিট ছিল, যে P1 আর P2 একসাথে কাজ করছিল, সেটার প্রবাবিলিটি দেখেন এখানে কত ছিল, সেটা ছিল 96%। আপনার যখন আপনি 3টা ইউনিটে ভাগ করেন সেখানে কিন্তু কত হলো বলেন তো, যে P1, P2, P3 সেটা না, সেটা কিন্তু সম্ভাবনাটা দেখেন কমে গিয়েছে, 3টা একসাথে কাজ করার সম্ভাবনাও কমে গিয়েছে। আবার 4টা ইউনিটে ভাগ করলে সেই 4টা ইউনিট একসাথে কাজ করার সম্ভাবনাটাও কিন্তু কমে গিয়েছে। এটা কমেছে, এটা কি লক্ষ্য করেছেন যে এই সম্ভাবনাটাও কমে গিয়েছে? যে তার মানে আপনি যদি সিঙ্গেল একটা ইউনিট ইউজ করতেন তাহলে কিন্তু আপনার সে হচ্ছে কি যে ম্যাক্সিমাম
সার্ভিস দিত, যে একা হচ্ছে ম্যাক্সিমাম আপনার লোড ক্যারি করার সার্ভিস দিত, কিন্তু আপনি যত বেশি ইউনিট ভাগ করছেন তা আপনার আপনার কি হচ্ছে যে ওই সবগুলো ইউনিট একসাথে কাজ করার সম্ভাবনাটাও কমে যাচ্ছে। ফেইলিয়ার হওয়ার সম্ভাবনা যেমন কমছে আপনার 4টা ইউনিট একসাথে, আবার কি লস করার সম্ভাবনাটাও কিন্তু মানে একসাথে কাজ করার সম্ভাবনাটাও কিন্তু কমছে। ঠিক আছে, এটা হচ্ছে জাস্ট এভাবে একটা প্লট করে কম্পারিজন কার্ভ দেখানো হয়েছে। ঠিক আছে, এই জিনিসটা লক্ষ্য করেন, এখানে একটা টেবিল দেওয়া আছে, বলেছে হচ্ছে 0 মেগাওয়াট লস করার সম্ভাবনাটা কত। যে আপনার 0 মেগাওয়াট লস করার সম্ভাবনা হচ্ছে একটা ইউনিটের ক্ষেত্রে কত, 2টা ইউনিটের ক্ষেত্রে কত, 3টা 4টা, মানে হচ্ছে কি আপনার সবগুলো ইউনিট 0 মেগাওয়াট লস মানে কি আপনার সবগুলো ইউনিট একসাথে কাজ করার সম্ভাবনাটা। একটা ইউনিট একসাথে কাজ করছে সেটা যা ছিল, 4টা ইউনিট একসাথে কাজ করার সম্ভাবনাটা কিন্তু ফল করেছে। ঠিক আছে, তাহলে আপনাদের এখান থেকে পরীক্ষায় আসে হচ্ছে যে কি, যে এই অঙ্কটা কিভাবে করবেন সেটা আশা করি বুঝতে পেরেছেন, যে অঙ্কটা খুবই সিম্পল, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই জিনিসগুলো বুঝতে পারছেন কিনা, যে এই ডট দিয়ে কি বোঝানো হচ্ছে আর এই যে যোগ দিয়ে কি বোঝানো হচ্ছে অর দিয়ে। ঠিক আছে, এইটুকু কি বুঝতে পেরেছেন সবাই অঙ্কটা? এই গ্রাফটা কি বুঝতে পেরেছেন কিভাবে এসেছে গ্রাফটা? জি ম্যাডাম। এটা হচ্ছে যে আপনি যে ভ্যালুগুলো বের করলেন সেগুলোরই একটা প্লট। এই যে এই 4টা ইউনিট কাজ করলে কি হবে সেটার হচ্ছে এটা প্লট। 4টা ইউনিটকে ভাগ করবেন আপনি আগে হচ্ছে ওই যে 300-কে 4 দিয়ে ভাগ করে ইকুয়ালি, সেটার অনুসারে 75 এর জন্য কত, 150 এর জন্য কত, 225 এর জন্য কত, 300 এর জন্য কত, ওই ভ্যালুগুলো জাস্ট যোগ করেছেন। ঠিক আছে, এগুলোর হচ্ছে এক একটা প্লট। 3টা ইউনিটে ভাগ করলে কি হবে, 2টা ইউনিটে ভাগ করলে কি হবে, একটা ইউনিটে ভাগ হলে কত হবে, সেই ভ্যালুগুলো এখানে বসানো হয়েছে। ঠিক আছে, এরপরে আমরা নেক্সট দিন ইনশাল্লাহ কিছু ব্যাপার আছে যেগুলো হচ্ছে পুরো থিওরিটিক্যাল ডিসকাশন, এগুলো আমরা হচ্ছে নেক্সট দিন করব, করে ইনশাল্লাহ এটা শেষ করব।